সিটেট যে পরবর্তীতে হতে চলেছে সেটারও কিন্তু সময় খুব বেশি নেই। আরও একটা বিষয় জানিয়ে রাখি যে ইউপিতে কিন্তু টেটের একটা নোটিফিকেশান জারি হয়ে গেছে। ইন জেনারেল কিন্তু টেটটা হচ্ছে সেখানে সেই নোটিফিকেশান জারি হয়ে গেছে। তাহলে চারিদিকে কিন্তু মোটামুটি একটা পরীক্ষার বাতাবরণ তৈরি হচ্ছে। আর আমাদের রাজ্যেও ভোটের পর আশা করছি অনেক বেশি পরীক্ষার নোটিফিকেশান জারি হবে। তাহলে প্রস্তুতি কিন্তু আমাদের সেইভাবে থামিয়ে রাখলে চলবে না, কারণ পরবর্তীতে 11th আওয়ারে যদি আমরা প্রস্তুতি নিই সেক্ষেত্রে সময়টা অনেকটাই দেরি হয়ে যাবে। তাই সময় থাকতে সেই সময়ের গুরুত্ব কিন্তু আমাদেরকে বুঝতে হবে এবং প্রস্তুতি থামালে একদমই চলবে না। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই চ্যানেলে। এর আগে যে ভিডিওটা দেখেছিলেন তাতে সিটেটের বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে কিন্তু আমরা একটা সিরিজ করছিলাম এবং আজকেও কিন্তু সেই বছরেরই পরবর্তী যে অঙ্কগুলো আছে প্রশ্নপত্রে সেগুলোই কিন্তু সলভ করব, কারণ সিটেট আগামী জুলাই আগস্টে কিন্তু হতে পারে এরকম একটা খবর কিন্তু পাওয়া যাচ্ছে। তাহলে আমাদের প্রস্তুতি কিন্তু সবসময় একদম সেম রাখতে হবে, যেভাবে আমরা সারা বছর প্রস্তুতি নিয়ে চলেছি ঠিক সেই লেভেলটা কিন্তু, সেই গ্রাফটা কিন্তু ধরে রাখতে হবে। তাহলে পরবর্তী অঙ্কগুলো কেমন আছে চলুন দেখে নিই চট করে। আর প্রশ্ন দেখাবো তার সাথে সাথে ঠিক যেরকমভাবে আপনারা কমেন্ট করেন অপশানগুলো দেখে খুব ভালোভাবে ক্যালকুলেশন করে ঠিক সেইভাবে কিন্তু সঠিক উত্তরটা বেছে কমেন্ট করবেন। তাহলে চলুন পরের অঙ্কটা কী ছিল একবার দেখে নিই। এখানে যে অঙ্কটা আছে দেখতে পাচ্ছেন আপনারা যে এ ডাইস দ্য নাম্বারস অন দ্য অপোজিট ফেসেস অ্যাড আপ টু 7, মানে অপোজিট ফেসে যে নাম্বারগুলো আছে সেগুলো যোগ করলে 7 হবে। হুইচ অ্যামাংস দ্য ফলোয়িং উইল ফোল্ড ইন্টু এ ডাইস, তাহলে কোন ডাইসের যে ছবিটা, অর্থাৎ একটা ডাইসকে যদি আমরা 2D ভাবে কল্পনা করি, অর্থাৎ প্রত্যেকটা ফেস যদি ফ্ল্যাট করে দেওয়া হয়, এভাবে আনফোল্ড করে দেওয়া হয়, ওপেন করে দেওয়া হয়, সেক্ষেত্রে চিত্রটা এরকম হয়। এক্ষেত্রে অপশানটা আপনারা যেটা দেখছেন সেখানে কোন অপশানটা সঠিক হবে, মানে অপোজিট ফেসগুলোর যোগফল 7। তাহলে চট করে আপনারা উত্তরটা দিন এবং আমি এই ডাইসের যে রিজনিংগুলো আসে তার একটা ট্রিক বলে দিচ্ছি, যে ট্রিকটা দিলে কিন্তু 90% অঙ্কই সলভ হয়ে যাবে। তাহলে দেখুন সেটা, এ ধরুন একটা ছবি, এখানে কি বলেছে, টোটাল অপোজিট ফেসগুলোর সাম হবে 7। তাহলে ডাইসের অপোজিট ফেস মানে যখন এরকমভাবে থাকবে প্যাটার্নটা, লম্বাটে এই ধরনের প্যাটার্ন থাকবে, তখন প্রথমে যে নাম্বারটা থাকবে একটা নাম্বার ছেড়ে পরের নাম্বারটাকে আমরা ধরবো, মানে 3-এর অপোজিট ফেস হবে 4, আবার 1-এর অপোজিট ফেস হবে 6, মানে একটা নাম্বার ছেড়ে ছেড়ে কিন্তু অপোজিট ফেসগুলো থাকে। তাহলে এই ট্রিকটা যদি আমরা কাজে লাগাই, দেখুন 3-এর অপোজিট ফেস কি আছে 4, তার মানে 3 + 4 7, আর 1-এর অপোজিট ফেস 6, তাহলে 1 + 6 7। তাহলে এই অপশানটা আছে আমাদের এতে। তাহলে উত্তরটা কিন্তু এ হয়ে যাচ্ছে এখানে। তবে এখানে বাকি অপশানগুলো কেন হচ্ছে না খুব ভালো করে দেখুন। নাম্বার বিতে কি আছে, 3 1 4 2, আর এদিকে আছে 6 1 5। তাহলে আমরা যদি অপোজিট ফেস দেখি নাম্বার বির, 3 আর 4 যোগ করলে 7 হয়, এটা হচ্ছে, কিন্তু 1 আর 2 এটা যদি যোগ করি তাহলে তো 3 হচ্ছে, তাহলে তো 7 হচ্ছে না। আমাদের তো যে কন্ডিশনটা দিয়েছে সেটা তো ফুলফিল হচ্ছে না, তাহলে নাম্বার বিও হচ্ছে না। নাম্বার সিটা যদি দেখি, 1 3 2 5, আর এদিকে 6 আছে, এদিকে 4 আছে। আমরা ঠিক একই ফর্মুলাতে যদি দেখি, এটা 1 আর 2 3 হচ্ছে, 3 আর 5 8 হচ্ছে, এটা তো কোনোভাবেই হচ্ছে না, তাহলে এই অপশানটাও কিন্তু হচ্ছে না। নাম্বার ডি যদি দেখি, 2 3 1 6, আর এদিকে আছে 5, আর এদিকে আছে 4, তাহলে ঠিক একইভাবে আমরা যে 1 আর 2 3, 3 আর 6 9, তাহলে কোনোটাতেই কিন্তু 7 হচ্ছে না। তাহলে এই অপশানটাও কিন্তু এখানে সঠিক নয়। তাহলে সঠিক অপশান অবশ্যই এ। তাহলে এই অপশানটা যারা দিয়েছেন অবশ্যই তারা সঠিক উত্তর দিয়েছেন। পরের প্রশ্নটা দেখুন, নাম্বার 44। একটা সার্কেলের কিছুটা অংশ নেই এবং কিছুটা অংশ শেড করা রয়েছে, এই দুটো, এবং সেটা দুটো সার্কেল রয়েছে, সেটা
is 3/4 of a unit, what will be 1.5? 1.5, তাহলে 1.5 ইউনিট হলে পরে কটা চিত্র দরকার, মানে কোন ছবিটা এখানে পারফেক্ট হবে। একটা বুদ্ধির অঙ্ক, আপনারা একটু ক্যালকুলেশন করুন, দিয়ে বলুন যে সঠিক ছবিটা এখানে কোনটা হবে। দুটো ছবি মিলে হচ্ছে একটা ইউনিটের 3/4 পার্ট, আর হোয়াট উইল বি দ্য 1.5 পার্ট। 1.5 ইউনিট করতে গেলে আমার কতগুলো এরকম ছবির প্রয়োজন। এখানে দেখুন এরকম দুটো ছবি, এই দুটো ছবি মিলে মোট ইউনিটের 3/4 পার্ট তৈরি হচ্ছে। তাহলে আমরা যদি টোটাল ইউনিটের হাফ কল্পনা করি, এই যে হাফ ইউনিট আমার প্রয়োজন, 3/4 ইন্টু হাফ মানে 3/8 পোর্শন ছবির প্রয়োজন হবে। হাফ ছবি ভাবি, হাফ ছবি, অর্ধেকটা ছবি, তাহলে 3/4 ইন্টু হাফ মানে 3/8 ইউনিট। 3/8 ইউনিট মানে হচ্ছে হাফ ছবি। এটা আমরা হাফ ছবি পেলাম। তাহলে এরকম ফুল ইমেজ আমাদের এরকমই দুটো ছবির প্রয়োজন। তার মানে এই দুটো ছবি 2 + 2 মানে 4টে ছবি। এই 4টে ছবিতে আমাদের 1 ইউনিট হচ্ছে, 1 ইউনিট করতে 4টে ছবির প্রয়োজন হচ্ছে। আর হাফ ইউনিট, কারণ আমাদের তো 1/2 ইউনিট চেয়েছে, তাহলে 1 ইউনিটে আমাদের লাগছে 4টে ছবি। তাহলে হাফ ইউনিটে কত লাগবে? 4/2 মানে আরও দুটো ছবি। তাহলে মোট কতগুলো ছবি লাগছে? মোট লাগছে 4 + 2 মানে 6টা ছবি। মোট 6টা ছবি লাগছে। একটু ভেবে করলে কিন্তু অঙ্কটা করতে পারা যাবে, খুব একটা কঠিন কিছু না এটা। তাহলে মোট 6টা ছবি লাগছে, যেটা রয়েছে আনসার অপশান সিতে। তাহলে সঠিক অপশান হচ্ছে নাম্বার সি। পরের অঙ্কটা দেখুন, এটা একটা জ্যামিতির প্রশ্ন, খুব ভালোভাবে দেখুন। 45 দ্য ডায়াগোনালস অফ এ রম্বাস আর 6 সেন্টিমিটার অ্যান্ড 8 সেন্টিমিটার, হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য রম্বাস। রম্বাসের ডায়াগোনাল অর্থাৎ কর্ণগুলোর দৈর্ঘ্য দিয়ে দেওয়া হয়েছে, একটা 6 সেন্টিমিটার, একটা 8 সেন্টিমিটার। তাহলে পেরিমিটার অর্থাৎ পরিসীমাটা কত? খুব ভালোভাবে দেখুন অঙ্কটা, এবং সঠিক উত্তর কোনটা হবে চট করে কমেন্টে করে ফেলুন। ABCD কোনটা হবে সঠিক উত্তর? এখানে দেখুন এই ABCD এটা একটা রম্বস। আমরা প্রত্যেকে জানি রম্বসের যে কর্ণগুলো বা ডায়াগোনালস সবসময় একে অপরকে 90 ডিগ্রি কোণ করে কিন্তু ক্রস করছে। জাস্ট যে কোণটা তৈরি হচ্ছে, এই কর্ণগুলো যখন একটার ওপর দিয়ে একটা যাচ্ছে, তখন মাঝখানে যে বিন্দুতে যে মিলিত হচ্ছে আর তার চারপাশে যে 4টে কোণ তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি। এবং যে ত্রিভুজগুলো তৈরি হচ্ছে, এই যে ত্রিভুজ, প্রত্যেকটা দেখুন 4টে ত্রিভুজ তৈরি হয়েছে, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজগুলোর একটা কোণ যেহেতু 90 ডিগ্রি, এগুলোকে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এটা আমরা কিন্তু জানি। তাহলে এই যে সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে, আর অঙ্কে কি দেওয়া রয়েছে, এই যে কর্ণ, ধরুন BD একটা কর্ণ আর AC একটা কর্ণ। BDর মাপ দিয়ে দিয়েছে 6 সেন্টিমিটার আর ACর মাপ দিয়ে দিয়েছে 8 সেন্টিমিটার। এখন এই বাহুগুলোর দৈর্ঘ্য আমাকে বের করতে হবে, তাহলেই তো আমি পরিসীমা বের করতে পারবো। 4A অর্থাৎ 4 গুণিত বাহুর দৈর্ঘ্য, রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্যই সমান, সেজন্য পরিসীমা বের করতে গেলে একটা বাহুর দৈর্ঘ্য বের করলে আমার সবকটা বাহু বেরিয়ে যাবে। তাহলে এখন আমরা কি করব, যেহেতু সমান ভাগে দুটো ভাগ হচ্ছে, যখন একটা আরেকটার ওপর দিয়ে যাচ্ছে কর্ণটা, তখন বাহু দুটো সমান ভাগে ভাগ হচ্ছে। তাহলে এটার মান, এটার এই পয়েন্টটাকে যদি আমরা x বলি, তাহলে BD অর্থাৎ এর অর্ধেক কত?
ডিভাইডেড বাই 2 মানে 3 সেন্টিমিটার। আবার এসি এর অর্ধেক কত, ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 4 সেন্টিমিটার। এখন আমি কি পেয়ে গেলাম? এখন আমি পেয়ে গেলাম এই যে বাহুগুলো, এই বাহুগুলোর মাপ, এই বাহুগুলোর মাপ পেয়ে গেলাম, কারণ পুরো বাহুটার মাপ জানি, তাকে 2 দিয়ে ভাগ করলে কিন্তু এই প্রত্যেকটা বাহুর মাপটা আমরা পেয়ে যাব, ঠিক যেভাবে আমরা পেয়ে গেলাম 3 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার। এখন আমাকে কি করতে হবে? অতিভুজ, এই দুটোর মাপ জানি। ধরুন এটা একটা ত্রিভুজ, আপনি এই দুটোর মাপ জানেন, এবং এটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই দুটোর মাপ আমরা জানি। তাহলে এইটার মাপ আমাকে বের করতে হবে। এক্ষেত্রে সেই বিখ্যাত একজনের ফর্মুলাটা আমাকে নিয়ে আসতে হবে, যার নাম হচ্ছে পিথাগোরাস। পিথাগোরাসের সেই ফর্মুলা আমাকে নিয়ে আসতে হচ্ছে। তাহলে কি সেই ফর্মুলা? এস ধরুন এই অতিভুজ, এস স্কোয়ার ইজ ইকুয়াল টু এটার স্কোয়ার, মানে ধরুন 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে 9 প্লাস 16 মানে হচ্ছে 25। তাহলে এসের ভ্যালু হচ্ছে 5। তাহলে অতিভুজের মান আমরা পেয়ে গেলাম 5 সেন্টিমিটার, আর এখন তার মানে এটার মান আমরা পেয়ে গেলাম 5 সেন্টিমিটার। আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই তো সমান আমরা জানি রম্বসের। তাহলে 4a হচ্ছে পরিসীমা রম্বসের, তাহলে 4 ইন্টু 5 মানে 20 সেন্টিমিটার হচ্ছে আমার এই রম্বসটার পেরিমিটার বা পরিসীমা। তাহলে পিথাগোরাসের যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করে কিন্তু খুব সহজেই আমরা বের করে ফেলতে পারলাম যে রম্বসটার পরিসীমা বা পেরিমিটার কত। তাহলে খুব ইজি অঙ্কটা। নাম্বার বি কমেন্ট করছেন, এবং যারা যারা নাম্বার বি কমেন্ট করেছেন তাদের উত্তর একদম সঠিক। নাম্বার 46 একটা পেডাগজির প্রশ্ন, এবং এই প্রশ্নটা বাচ্চারা পুরোপুরি যখন ক্লাসের মধ্যে অঙ্ক করে তখন কিন্তু এই সমস্যাটা খুব ফেস করে, এবং আমরা কিন্তু দেখি যে এই ধরনের সমস্যায় যে সমস্ত বাচ্চারা পড়ছে তাদেরকে কিভাবে আমরা হেল্প করব, সেই জায়গা থেকে কিন্তু এই প্রশ্নটা এসছে। খুব ভালোভাবে দেখুন। When faced with word problems, Rajan usually asks, should I add or subtract? Should I add or subtract? Should I multiply or divide? Such questions suggest, অর্থাৎ যখন আমরা বাচ্চাদেরকে প্রশ্নের অঙ্ক দিই, ধরুন প্রশ্নের যোগ অঙ্ক, প্রশ্নের বিয়োগ অঙ্ক, গুণ অঙ্ক বা ভাগ অঙ্ক, তখন সেই বাচ্চারা বারবার প্রশ্ন করে না, স্যার আমি অঙ্কটা কি করব, ভাগ করব না গুণ করব, যোগ করব না বিয়োগ করব, এই সমস্যাটা কিন্তু ফেস করি। তাহলে সেক্ষেত্রে সেই বাচ্চাটি কি সমস্যা ফেস করছে, তার কি সমস্যা রয়েছে, তার অ্যাকচুয়াল প্রবলেমটা কি? নাম্বার এ, নাম্বার বি, নাম্বার সি, নাম্বার ডি কোনটা? রাজন সিক্স অপরচুনিটিস টু ডিস্টার্ব দ্য ক্লাস, ডিস্টার্ব করছে। নাম্বার বি, রাজন হ্যাজ প্রবলেমস ইন কম্প্রিহেন্ডিং ল্যাঙ্গুয়েজ, ভাষাগত সমস্যা, ভাষার কোনো সমস্যা হচ্ছে বুঝতে তার অঙ্কটা। নাম্বার সি, রাজন ল্যাক্স আন্ডারস্ট্যান্ডিং অফ নাম্বার অপারেশনস। নাম্বার ডি, রাজন ক্যান নট অ্যাড অ্যান্ড মাল্টিপ্লাই। কোনটা সঠিক উত্তরটা চট করে কমেন্ট করে ফেলুন। আপনারা কমেন্ট করুন, আমি অঙ্কটা নিয়ে আলোচনা শুরু করি। ধরুন আপনি ক্লাসে গেছেন, ক্লাসে গিয়ে বাচ্চাদের অঙ্ক দিয়েছেন 5 গুণিত 2। প্রত্যেকটা বাচ্চা সঠিকভাবে উত্তর দিয়ে দিল 10। এখন আপনি প্রশ্ন করলেন যে একটা লজেন্সের দাম 5 টাকা, তাহলে দুটো লজেন্সের দাম কত? যে ছেলেটি 10 টাকা উত্তর দিয়েছিল সে কিন্তু এখন আর উত্তর দিতে পারছে না, সে বলছে এটা স্যার যোগ হবে না গুণ হবে না বিয়োগ হবে না ভাগ হবে, কোনটা? তাহলে ঠিক এই জায়গায় এসে একজন শিক্ষক কিন্তু পরিষ্কার ধরে ফেলবেন যে তার কিন্তু ভাষাগত সমস্যাতেও সে কিন্তু নেই, বা সে যে অঙ্কটা জানে না, যোগ বিয়োগ গুণ ভাগ যে জানে না সেটাও কিন্তু নয়। সে অ্যাকচুয়ালি বাস্তব ক্ষেত্রে অঙ্কের যে ব্যবহার, এই যে এখানে গুণের ব্যবহার, যে গুণ বিষয়টা যে বারবার যোগ করা
বদলে আমরা যে গুণ করছি, অর্থাৎ যোগের যে শর্টকাট যে গুণ, সেই ধারণাটা কিন্তু তার মধ্যে আসেনি। সেই জন্য যখন বাস্তব ক্ষেত্রে সেই অঙ্কটার প্রয়োগ করার প্রশ্ন আসছে, তখন কিন্তু বাচ্চাটা কনফিউজড হয়ে যাচ্ছে। সে যোগ করবে না গুণ করবে বুঝতে পারছে না, অথচ তাকে সরাসরি গুণ দিলে সে কিন্তু করতে পারছে। তাহলে এক্ষেত্রে কি করতে হবে? আমাদেরকে রেমিডিয়াল টিচিংয়ের ব্যবস্থা করতে হবে সেই বাচ্চাটির জন্য। এবং বাচ্চাটার কি সমস্যা? বাচ্চাটার হচ্ছে নাম্বার সি, অর্থাৎ নাম্বার অপারেশন, এই বিষয়টা, অর্থাৎ যোগ হবে না গুণ হবে না ভাগ হবে না বিয়োগ হবে, এই বিষয়টা ধরতে পারাটা হচ্ছে ওর সমস্যা। ঠিক যেরকম ডাক্তাররা আমাদের বিভিন্ন টেস্ট করতে দেয় যে আমাদের শরীরে কী রোগ হয়েছে না রোগ হয়েছে, সেটা টেস্ট রিপোর্ট আসার পরে তার ট্রিটমেন্ট শুরু হয়, ঠিক সেই রকম আমাদেরও তাই করতে হবে। যে এরকম গুণ বা যোগ যাই হোক না কেন দিয়ে তারপরে কি করতে হবে, যে এরকম প্রশ্নের অঙ্ক তাদেরকে দিতে হবে, অর্থাৎ বাস্তব ক্ষেত্রে সেই অঙ্কটা প্রয়োগ করতে হবে। সে পারছে কি পারছে না সেটা আমাদেরকে দেখতে হবে। যদি না পারে তখন বুঝতে হবে যে সে কিন্তু অঙ্কটাকে জীবনের সাথে রিলেট করতে পারছে না, সে শুধু অঙ্কটা মুখস্থর মতো করছে। আর যখনই আমরা সেটা বুঝতে পারবো তখন কিন্তু সেই সংশ্লিষ্ট বাচ্চাগুলোকে আমরা আলাদা করে নেব এবং তাদের রেমেডিয়াল টিচিংয়ের ব্যবস্থা করব। আশা করি আপনারা বুঝতে পারলেন বিষয়টা। আর যারা যারা সঠিক উত্তর হিসেবে সিকে বেছে নিয়েছেন তারা একদম ঠিকঠাক উত্তর দিয়েছেন। প্রশ্ন নাম্বার 47, when teaching shapes a teacher can plan a trip to historical places. শেপ নিয়ে, বিভিন্ন যে জ্যামিতিক আকার নিয়ে যখন আমরা পড়াই বাচ্চাদের, তখন যে এক্সকারশন যদি করি রিয়েল লাইফের সাথে, আমি বারবার এর আগের প্রশ্নটা তো বললাম যে বাচ্চাদেরকে সবসময় রিয়েল লাইফের সাথে বিষয়গুলোকে, বা অঙ্ক ইতিহাস ভূগোল যাই হোক না কেন, সেগুলো নিজের লাইফের সাথে যখন রিলেট করাতে পারবো আমরা, তখনই কিন্তু তার যে এডুকেশনটা, তার শিক্ষাটা সম্পূর্ণ হবে। ঠিক সেরকম এক্সকারশনও কিন্তু সেটার একটা পার্ট। যখন আমরা অঙ্ক করাবো, শেপ নিয়ে বিভিন্ন রকমের অঙ্ক তাদেরকে শেখাবো, তখন কিন্তু এক্সকারশনটাও একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঠিক সেরকম একটা হিস্টোরিক্যাল প্লেসে আমরা যদি যাই, কি করণীয়? হিস্টোরিক্যাল প্লেসে গিয়ে আমরা কী করবো? নাম্বার এ, শি হ্যাজ কমপ্লিটেড মোস্ট অফ দ্য সিলেবাস ওয়েল ইন টাইম অ্যান্ড নিডস টু প্রোভাইড লেজার। ঘুরতে যাচ্ছে এরকম মানসিকতা নিয়ে। নাম্বার বি, ইট উড বি এ গুড ব্রেক ফ্রম দ্য রুটিন ম্যাথামেটিক্স class and an opportunity to improve communicative skill. Number C, field trips have been recommended by CBSE, so they are a must. Number D, shapes are an integral part of any architecture and such trips encourage connections across disciplines. একদম। নাম্বার ডি, প্রাচীন যে স্থাপত্য, ধরুন তাজমহল, ভিক্টোরিয়া মেমোরিয়াল, যে এই ধরনের যে প্রাচীন স্থাপত্যের গায়ে যে সমস্ত কারুকার্য করা রয়েছে বিভিন্ন শেপের, কোথাও গোল, কোথাও চতুর্ভুজ, কোথাও আয়তকার, এই ধরনের যে শেপগুলো তারা যখন রিয়েল লাইফে একদম চোখের সামনে দেখবে, ধরবে, তখন সেই আকারের ধারণাটা কিন্তু তাদের ক্ষেত্রে অনেক বেশি গ্রহণযোগ্য এবং অনেক ভালোভাবে কিন্তু বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি শেপটা কী জিনিস। সেই শেপটা চোখের সামনে দেখবে যে মন্দিরের গায়ে বা মসজিদের গায়ে, তখন তার যে শিক্ষাটা সেখানেই কিন্তু সম্পূর্ণ হবে। তাই সব থেকে উপযুক্ত যে অপশানটা সেটা হচ্ছে নাম্বার ডি, শেপস আর অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য আর্কিটেকচার। তাহলে আমাদের এক্সকারশনের কার্যকারিতা কিন্তু সে ঠিক এখানেই, যে বইয়ের পাতার মধ্যে সীমাবদ্ধ থাকলে কিন্তু হবে না, সেখান থেকে বাস্তবে সেই শেপটা কোথায় কোথায় আমরা দেখতে পাবো সেটাও কিন্তু ছাত্রদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে। নাম্বার 48, এটাও সেই ক্লাসরুম সিচুয়েশন, কিন্তু খুব ইন্টারেস্টিং এবং খুব বাস্তব জীবনে আমরা কিন্তু এগুলো যদি প্রয়োগ করি, আমাদের সঠিকভাবে শিক্ষাটা দেওয়া সেই যে পদ্ধতিটা, সেটা যদি আমরা এই বিষয়গুলো ফলো করে করি, তাহলে আমাদের কাজটা কিন্তু অনেক বেশি সহজ হয় এবং ছাত্রদের পক্ষেও অনেক বেশি বেনিফিশিয়াল হয়। দেখুন, দ্য NCF 2005 কনসিডার্স দ্যাট ম্যাথামেটিক্স ইনভলভস এ সার্টেন ওয়ে অফ থিঙ্কিং অ্যান্ড রিজনিং। মানে চিন্তা ভাবনা করা এবং যুক্তি দেওয়া, এটাই কিন্তু এটার পিছনে, ম্যাথামেটিক্সের পিছনে কিন্তু সবসময় এটাই মাথায় রাখতে হবে। চিন্তা ভাবনাটা, ছাত্রদের থিঙ্কিং পাওয়ার কতটা, তাদের যুক্তি দেওয়ার ক্ষমতা কতটা, এই দুটো জিনিসই লক্ষ্য রাখতে বলছে NCF 2005 অনুযায়ী। ফ্রম দ্য স্টেটমেন্টস গিভেন বিলো, পিক আউট ওয়ান হুইচ ডাজ নট রিফ্লেক্ট দ্য অ্যাবাভ প্রিন্সিপাল। কোনটা ওপরের নীতিটাকে ফলো করছে না,
নাম্বার এ, দ্য ওয়ে দ্য ম্যাটেরিয়াল প্রেজেন্টেড ইন দ্য টেক্সট বুক ইজ রিটেন, ঠিক যেভাবে টেক্সট বুকটা লেখা রয়েছে সেভাবে আমাদেরকে ম্যাথামেটিক্সটা পড়াতে হবে, একদম ঠিক। এনসিএফ তো সেটাই বলছে, এনসিএফ 2005 অনুযায়ী সিলেবাসটাকে ফলো করেই কিন্তু টেক্সট বুক লেখা রয়েছে এবং সেটাই আমাদেরকে ফলো করতে হবে। নাম্বার বি, দ্য অ্যাক্টিভিটিস অ্যান্ড এক্সারসাইজেস চুজেন ফর দ্য ক্লাস, অ্যাক্টিভিটিস আর এক্সারসাইজগুলোও করতে হবে। নাম্বার সি, দ্য মেথড বাই হুইচ ইট ইজ টট, ঠিক যে পদ্ধতিটা আমাদের বইগুলোয়, সরকারি বইগুলোয় দেখানো রয়েছে আমাদেরকে কিন্তু সেগুলোই হুবহু ফলো করতে হবে, অ্যাকচুয়ালি সেটাই বিজ্ঞানসম্মত উপায়। নাম্বার ডি, গিভিং স্টুডেন্টস সেট ফর্মুলা টু সলভ দ্য নিউমেরিক্যাল কোয়েশ্চেন্স। দেখুন নাম্বার ডি, এখানে কি বলছে যে আগে থেকেই আমি যদি ছাত্রদেরকে উত্তরটা বলে দিই বা ফর্মুলাগুলো, অঙ্ক করার সূত্রগুলো বলে দিই, তাহলে কিন্তু তার থিঙ্কিং পাওয়ারটা সেখানেই নষ্ট হয়ে যাবে। আপনি ভাবুন, একটু আগে যেটা আমি বললাম রম্বসের পরিসীমা, একটা রম্বসের পরিসীমা নিয়ে আমাদের যখন আলোচনা হলো বা পেরিমিটার নিয়ে, আমরা কি বললাম, 4a, মানে রম্বসের যে প্রতিটি বাহুর দৈর্ঘ্যই যে সমান সেটা আমরা জানি। তাই আমরা তো জানি, কিন্তু ছাত্ররা তো জানে না। তা ছাত্রকে গিয়ে যদি বলে দিই, শুনে নে তোদের আজকে পরিসীমা অঙ্ক করাবো এবং রম্বসের পরিসীমা মানে 4a, 4 গুণিত বাহু দিয়ে তোরা অঙ্কগুলো করে ফেল, তাহলে ছাত্রদের চিন্তা করার ধারণাটা, চিন্তা করার যে ক্ষমতা, সেটাই কিন্তু সেখানেই আমরা শেষ করে দিলাম। কিন্তু আমরা যদি এরকম করি, একটা রম্বস আমাদের বোর্ডের সামনে বা ক্লাসরুমে গিয়ে ঠিক মাঝখানে মেঝেতে একটা রম্বসের মতো একটা টেবিলকে রাখলাম, যার 4টে বাহুই 4টে দিকই সমান, ঠিক একটা টেবিল যেরকম হয় সেই টেবিলটাকে আমরা ক্লাসরুমে রাখলাম, যার 4টে দিকই সমান। এখন ছাত্রদেরকে বললাম যে তোমরা চারপাশে ঘোরো এবং চারপাশে ঘুরে নিজেরাই মাপো যে 4টে দিক সমান কিনা। চারপাশে ঘুরে 4টে দিক মাপার পরে সেটাকে যোগ করে দেখো যে যোগফলটা কি হচ্ছে, আর প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা দিকের মাপটা সমান হচ্ছে কিনা সেটা দেখো। তাহলে যখন তারা নিজেরা করে করে দেখলো, আরে হ্যাঁ তাই তো, এই দিকটার মাপও যা, এদিকটার মাপও তাই, এদিকটার মাপও তাই, এদিকটার মাপও তাই, 3টে দিকের দৈর্ঘ্যই সমান, তাহলে তো আমরা খুব সহজে 4 দিয়ে একটা দিককে গুণ করে দিলেই তো খুব সহজে বেরিয়ে যাচ্ছে, আমাকে 4 দিক ঘুরে আসার কোনো প্রয়োজনই নেই। তাহলে এইভাবে সে যখন বাস্তবে পরিসীমাটা বের করছে, নিজে ঘুরে টেবিলের চারপাশটা নিজে ঘুরে যখন সে বের করছে, তখন তার যে শিক্ষাটা হচ্ছে রম্বসের পরিসীমা বের করার ক্ষেত্রে, সেই শিক্ষাটা কিন্তু সে কোনোদিনও ভুলবে না। কিন্তু আমি যদি গিয়ে তাকে 4a বলে দিই, সে কিন্তু মুখস্থ করবে, সূত্র মুখস্থ করবে এবং যার ফল আগামী দিনে সে ভোগবে। তাহলে এনসিএফ 2005-এর যে নিয়ম রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে এখানে লঙ্ঘিত হচ্ছে। তাহলে নাম্বার ডি এখানে সঠিক উত্তর। তাহলে বন্ধুরা, আজকের এই প্রশ্নগুলো সলভ করার পর আপনারা কত স্কোর করলেন অবশ্যই কমেন্টে জানান। এখনও প্রশ্নপত্রের বেশ কিছু অঙ্ক বাকি আছে, এর বেশি করলে কিন্তু ভিডিওর লেন্থটা আরও বেড়ে যাবে, সেই জন্য পরবর্তী ভিডিওতে বাকি অঙ্কগুলো নিয়ে আসছি। তাহলে বন্ধুরা, প্রস্তুতি কেমন চলছে আপনাদের সেটা অবশ্যই জানাতে ভুলবেন না, কারণ সিটেট যে পরবর্তীতে হতে চলেছে সেটারও কিন্তু সময় খুব বেশি নেই। আরও একটা বিষয় জানিয়ে রাখি যে ইউপিতে কিন্তু টেটের একটা নোটিফিকেশান জারি হয়ে গেছে, ইন জেনারেল কিন্তু টেটটা হচ্ছে সেখানে, সেই নোটিফিকেশান জারি হয়ে গেছে। তাহলে চারিদিকে কিন্তু মোটামুটি একটা পরীক্ষার বাতাবরণ তৈরি হচ্ছে, আর আমাদের রাজ্যেও ভোটের পর আশা করছি অনেক বেশি পরীক্ষার নোটিফিকেশান জারি হবে। তাহলে প্রস্তুতি কিন্তু আমাদের সেইভাবে থামিয়ে রাখলে চলবে না, কারণ পরবর্তীতে 11th আওয়ারে যদি আমরা প্রস্তুতি নিই সেক্ষেত্রে সময়টা অনেকটাই দেরি হয়ে যাবে। তাই সময় থাকতে সেই সময়ের গুরুত্ব কিন্তু আমাদেরকে বুঝতে হবে এবং প্রস্তুতি থামালে একদমই চলবে না। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, ধন্যবাদ।